আসসালামু আলাইকুম। অ্যারাউন্ড ৩০,০০০ টাকার ভিতরে আপনারা যদি একটা ফোন কিনতে চান, আর সেটা যদি হয় আইফোন, তাহলে কিন্তু শুধুমাত্র আইফোন এক্সএসটাই পাবেন। কারণ আইফোন 11টা যদি আপনারা কিনেন, সেক্ষেত্রে ৩৪ থেকে ৩৬,০০০ টাকার ভিতরে চলে যাবে। তো সেক্ষেত্রে ৩০,০০০ টাকার ভিতরে কিন্তু আইফোন এক্সএসটাই আপনাকে কিনতে হবে, যদি কিনা কোনো অ্যাপেলের ডিভাইস খুঁজেন। তো আজকের ভিডিওটা হলো যে আইফোন এক্সএসটা ২০২৪ সালে এসেও কি আপনারা যদি ৩০,০০০ টাকায় কিনেন, তো সেক্ষেত্রে ফোনটা আসলে ২০২৪ সালে কীরকম পারফরমেন্স করবে। আর যেহেতু ফোনটা বিগত কয়েকদিন যাবত আমি ব্যবহার করতেছি নিজের পার্সোনাল ডিভাইস হিসাবে, তো সেক্ষেত্রে ফোনটা আসলে আমাকে কীরকম স্যাটিসফাই করতে পারছে বা ফোনটার ওভারঅল পারফরমেন্স আমরা কেমন পেয়েছি, তো সেই সকল আরও অনেক প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি A1 গ্যাজেটকে আজকে আমাদের ফোনটি দিয়ে ভিডিও করাতে সহযোগিতা করার জন্য। আপনারা যদি যে কোনো ধরনের নতুন পুরাতন আর অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন কিনতে চান, তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ এবং ফোন নাম্বার আর যাবতীয় ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তাইলে আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো ধরনের ফোন কিনতে পারবেন। আইফোন এক্সএস ফোনটা লঞ্চ হয়েছিল 2018 সালে, আজ থেকে প্রায় 6 বছর আগে। কিন্তু অ্যাপেলের ডিভাইস কিন্তু লং টার্মেও খুব ভালোভাবে ব্যবহার করা যায়। তো এইটা আসলে 6 বছর পরে কীরকম আমাকে ইউজার এক্সপিরিয়েন্স দিছে, তো সেইটাও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে আইফোন এক্সএস সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। সো তাহলে চলুন আর আমরা কথা না বাড়িয়ে গিয়ে আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা, শুরুতেই যদি ফোনটার আমরা একটু ওভারলুকস আর ডিজাইন নিয়ে আলোচনা করি, কারণ যেহেতু এগুলো একটা সেকেন্ড হ্যান্ড ফোন, তো সেক্ষেত্রে ফোনটার আসলে বাটন ফোর্সগুলো এখন কী অবস্থায় আছে সেটাও কিন্তু জানা দরকার। আর যেহেতু অ্যাপেলের ডিভাইসটা বিল্ড কোয়ালিটি কিন্তু একেবারেই ওই লেভেলের হবে। আচ্ছা, ফোনটার বাটনের ফোর্সের কথা বললে, ফোনটার ডাইন সাইডে আছে পাওয়ার বাটন। এটার সাইলেন্ট বাটনটাও কিন্তু এখনও ওয়ার্ক করতেছে বেশ ভালোভাবে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আর ভলিউম আপ ডাউন বাটন দুইটি একেবারেই ক্লিকই আছে, যথেষ্ট। ফোনটার যদি প্রিমিয়ামনেসের কথা বলি, যেহেতু ফোনটার সাইডে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে, তো ফোনটা কিন্তু ধরতে খুবই প্রিমিয়াম লাগে। আর ফোনটার সাইজও কিন্তু খুবই ছোটো, 5.8 ইঞ্চির মাত্র। তো ফোনটা কিন্তু হ্যান্ডফিলটাও খুবই প্রিমিয়াম লাগবে আপনার কাছে। আর ফোনটার থিকনেস হচ্ছে গিয়ে 7.7 মিলিমিটার। সো ফোনটা কিন্তু যথেষ্ট পাতলা এবং ছোটো, কিন্তু ফোনটা কিন্তু খুব স্লিপারিও, হাত থেকে খুব তাড়াতাড়ি পিছলে। আর ফোনটার কিন্তু আপনার ব্যাক সাইডে যেহেতু গ্লাস আছে, সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটাও বেশ ভালোভাবেই বসে। যেহেতু অ্যাপেলের ফ্ল্যাগশিপ সিরিজ, তো সেক্ষেত্রে ফোনগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু একেবারেই প্রিমিয়াম হবে, এখানে আপনারা কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না। সো সর্বপ্রথমে যদি ফোনটার আমরা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তো ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 5.8 ইঞ্চির একটি সুপার রেটিনা ওলেড ডিসপ্লে, যেটায় থাকছে HDR10 সাপোর্ট, ডলবি ভিশন, আরও অনেক কিছু। তবে ওই জিনিসগুলো আসলে না বলি। সো ফোনটার আসলে আমরা ইউজেবিলিটির কথা বলি, যেহেতু ফোনটার রেজলিউশনে থাকছে আপনার 1125x2436 পিক্সেল। আর ফোনটার পিপিআই ডেন্সিটিতে থাকছে গিয়ে 458। তো সেক্ষেত্রে আসলে ফোনটার স্পেসিফিকেশনটা কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের পাবেন। তো ডিসপ্লে যদি আমরা ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, তো ডিসপ্লেটার একেবারে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট একেবারে বেশ ভালো পেয়েছি আমরা। আর যদি ফোনটা দিয়ে যখন আপনারা HDR ভিডিও দেখবেন, আপনারা যদি 1080p HDR ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে ডিসপ্লেটা খুব ভালো পারফরমেন্স করে। পিক ব্রাইটনেসের কথা বললে, ফোনটা থাকছে গিয়ে 625 নিটের পিক ব্রাইটনেস, যেটা কিন্তু নাম্বার গেমে একটু কম হয়ে যায় বর্তমান সময় এসে। তবে আপনারা যদি একেবারে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিছুটা বেগ পোহাতে, কিন্তু আসলে ডিরেক্ট সানলাইটে আমরা সাধারণত কেউ ফোন ব্যবহার করি না, তো ওইটা আসলে ওইভাবে ধরা যায় না। আর ফোনটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে ফোনটার 60 হার্জ। হ্যাঁ, যেহেতু আমি আমার প্রাইমারি ডিভাইস স্যামসাং গ্যালাক্সি S20 FE ব্যবহার করি, তো সেটা থেকে যখন আমি এইটাই ব্যবহার করি, আমার কাছে কিন্তু খুবই ফোনটা স্লো লাগে। যেহেতু 60 হার্জ, তো সেহেতু একটা আপনার এখানে মাইনর থাকতে হবে। আর লেটেস্ট আইফোন 15-এও কিন্তু এই 60 হার্জই পাবেন। তো সেক্ষেত্রে যদি অ্যাপেলে যেতে যান, এটা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আর উপরের এই পাঁচশোলের ভিতরে থাকছে কিন্তু 3D সেন্সরের ফেস আইডি, যেটা কিন্তু একেবারেই খুব ফাস্ট এবং একুরেট, একেবারে প্রত্যেকবার খুব ভালোভাবেই আনলক করতে পারবে। ফোনটা যখন লাইটটা কম থাকে, সেক্ষেত্রে ওইটা খুব সহজেই এটা আপনার ফেস আইডিটা আনলক করতে পারবেন। আর ডিসপ্লে নিয়ে বেশি আলোচনা করব না, কারণ যেহেতু এটা 2018 সালের ফোন, তো সেই সময়ের ডিসপ্লে অনুযায়ী এটা বর্তমানে ঠিকঠাক পারফরমেন্স করতেছে। ফোনটার ডিসপ্লে বাদ দিয়ে যদি ফোনটার আমরা ক্যামেরা সেকশনে আসি, ফোনটার ব্যাকসাইডে ব্যবহার করেছে দুইটা সেন্সর, যেটার একটা হচ্ছে কি 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে f1.8, এবং থাকছে 12 মেগাপিক্সেলের একটি 2x টেলিফটো, যার অ্যাপারচার হচ্ছে f2.2। আর আপনারা কিন্তু এই দুইটা সেন্সরেই ওয়াইস পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনারা যখন স্টিল ছবি তুলবেন এবং ভিডিও করবেন, তখন কিন্তু ক্যামেরা দুইটা যথেষ্ট স্টেবল হবে। তো মেইন ক্যামেরার যদি আমরা আপনাদেরকে কিছু ছবির স্যাম্পল দেখাই, তো সেক্ষেত্রে আপনারা যদি বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পেয়ার করেন 25 থেকে 30,000 টাকার ভিতরে, তো সেগুলোর থেকে আমার কাছে এই ফোনটার ক্যামেরাটা পার্সোনালি একটু বেশি ভালো মনে হয়েছে।
আর ক্যামেরা যদি প্রত্যেকটার ছবির আউটপুটের কথা বলি, আপনাদেরকে স্ক্রিনে কিছু ছবি দেখিয়ে দেবো, সেগুলো দেখলে আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে যে ফোনটার আসলে ছবিগুলো এখন কেমন আছে। তো আমার কাছে এটার মেইন সেন্সরের ছবি নিয়ে কোনো কমপ্লেন নাই। আর যেহেতু ফোনটা 12 মেগাপিক্সেলের সেন্সর, তো একটু যদি জুম করেন তো সেক্ষেত্রে ফোনটার ডিটেলসটা একটু কম মনে হয়। আমার মেইন সেন্সরটা নিয়ে কোনো আক্ষেপ নেই, কারণ যেহেতু বর্তমানে এটা 27,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে, তো 27,000 টাকায় যে কোনো নতুন ফোনকে ইজিলি বিট করতে পারবে এটার মেইন সেন্সর। আর যদি এটা টেলিফটো লেন্সের কথা বলে, টেলিফটো লেন্স এটা 2x ডিজিটালি জুম করতে পারে, যেটার সাহায্যে কিন্তু আপনারা পোর্ট্রেট তুলতে পারেন। তো পোর্ট্রেট ছবির কথা যদি বলি, প্রত্যেকটা ছবিতে এজ ডিটেকশন একেবারে বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। আর একটু কালার টোনটা চেঞ্জ করে, যেটা পোর্ট্রেট মোডে, যেটা আমার কাছে ভালো লেগেছে। আর আপনারা যদি এটা 2x, আর যদি আর পোর্ট্রেট তো আপনারা শুধুমাত্র 2x সেন্সর দিয়ে তুলতে পারবেন, মেইন সেন্সর দিয়ে পোর্ট্রেট ছবিটা তোলার কোনো অপশন নেই, যেটা থাকলে একটু ভালো মনে হতো আর কি। তো পোর্ট্রেট ছবিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনারা পোর্ট্রেট ছবিতে একেবারে 100% স্যাটিসফাই থাকবেন, এটা আমি বলতে পারি। কারণ আপনারা যদি বর্তমানে 40-50 হাজার টাকার ফোনের সাথে কম্পেয়ার করেন, সেগুলোতে কিন্তু আপনারা কোনো টেলিফটো লেন্স পাবেন না। তো সেক্ষেত্রে মেইন সেন্সর দিয়ে পোর্ট্রেট তোলে। আর যেহেতু 2x আছে এখানে, তো 2xটা দিয়ে যদি আপনারা পোর্ট্রেট ছবিগুলো ক্যাপচার করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা ছবি দেখতে কিন্তু আপনাদেরকে খুবই ভালো লাগবে। এটার আসলে যদি ক্যামেরার ফটো কোয়ালিটির কথা বলি, দুইটা সেন্সরের, তো সেক্ষেত্রে দুইটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, কোনো কমপ্লেন নাই। শুধুমাত্র ডিটেলসটা একটু কম মনে হয়েছে, এছাড়া আমার ক্যামেরা কোনো আক্ষেপ নেই। যেহেতু এটা 27,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে, তো ক্যামেরার জন্য আপনারা কিন্তু এটা একেবারে চোখ বন্ধ করে কিনতে পারেন। তো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 7 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটার ছবি কোয়ালিটি আমার কাছে একটু অ্যাভারেজ মনে হয়েছে, মেইন সেন্সরের মতো ওইরকম ভালো পাচ্ছিলাম না। তো ফ্রন্ট সেন্সরের কিছু আপনাদেরকে ছবি স্যাম্পল দেখে দিচ্ছি, আপনারা দেখে নিজেরাই যাচাই করে নিন। সামনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন। তো ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটগুলো আমার কাছে ওইভাবে ভালো লাগে না, এইচডি ডিটেকশনটা মাঝে মাঝে মিস করে, কালারটা একটু ঝামেলা আছে ফ্রন্ট সেন্সরে। তো ফ্রন্ট সেন্সরের পোর্ট্রেটটা আমি একেবারে এভারেজের কাতারেই রাখবো। এই তো গেল ক্যামেরার ফটো কোয়ালিটি। যদি এবার আমরা একটু ফোনটার ভিডিও কোয়ালিটির দিকে আসি, ফোনটার ব্যাক সাইডে দুইটা ক্যামেরা দিয়ে 4K-তে 60 FPS ভিডিও করতে পারবেন, এবং ভিডিও করার সময় দুইটা সেন্সরেই শিফট করতে পারবেন। তো এখন যদি ভিডিওর কথা বলি, তো এটার ভিডিও কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ যেহেতু দুইটাতেই 4K-তে 60 FPS ভিডিও করতে পারবেন, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটিটা একেবারেই ভালো পাবেন। আর ফোনটা যেহেতু ওয়াইএস আছে, সেক্ষেত্রে আপনারা ফোনটার স্টেবিলিটি অনেক ভালো পাবেন দুইটা সেন্সরেই। আর যেহেতু ফোনটার আলট্রাওয়াইড সেন্সর নাই, তো ভিডিওতে একটা কমতি আসলে থেকে যায়। তবে যেহেতু অ্যাপেলের ডিভাইস, তো সেক্ষেত্রে এটা আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। আর ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, প্রত্যেক জায়গাতেই এটা ঠিকঠাক ছিল। আমার কাছে ভিডিও কোয়ালিটি একেবারে ভালো লেগেছে, কোনো প্রকার কোনো কমতি আমার মনে হয় না আপনারা এটা পাবেন। তো যদি কিনা আপনারা 27,000 টাকা চিন্তা করেন, তো 27,000 টাকার কোনো ফোনে আপনারা 4K-তে 60 FPS পাবেন না। তো সেক্ষেত্রে আমরা ভিডিওর কোয়ালিটির কথা বলি, আমার কাছে 27,000 টাকার এটার ভিডিও কোয়ালিটিটা খুবই ভালো লেগেছে। ফোনটার পারফরমেন্সে যাওয়ার আগে যদি আমরা একটু সফটওয়্যার নিয়ে আলোচনা করি, এটা যখন রিলিজ হয়েছিল তখন ছিল iOS ভার্সন 12-এ, যেটা বর্তমানে আপনি iOS 17 আপডেট করতে পারবেন, এমনকি আগামী বছরে iOS 18ও পাবেন। মানে এই ফোনটাতে আপনারা প্রায় 7 বছরের ওএস আপডেট করতে পারবেন, যেটা কিন্তু আসলেই আমেজিং। তো সফটওয়্যার আপডেট নিয়ে কিন্তু অ্যাপেল কোনোদিনও কম্প্রোমাইজ করে নাই। তো সেক্ষেত্রে এটার আপনারা একেবারে লেটেস্ট সফটওয়্যার পেয়ে যাবেন। যেহেতু এটাতে আরও 1 বছর সফটওয়্যার আপডেট পাবেন, তো সেক্ষেত্রে মিনিমাম 2-3 বছর এই ফোনটা ব্যবহার করতে পারবেন। আর ফোনটা বর্তমানে রান করতেছে iOS ভার্সন 17। যখন ফোনটা আমি শপ থেকে আনছিলাম তখন 16 ছিল, বাসায় এসে ফোনটাকে আমি আপডেট করে iOS 17-এ আপডেট করে নিয়েছি। এতে আপডেট করায় ফোনে কোনো ধরনের সমস্যা আমি ফেস করিনি। তাহলে চলুন আমরা ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলি। ফোনটাতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A12 বায়োনিক চিপ, যেটা 7 ন্যানোমিটারে তৈরি। আর ফোনটা যদি স্টোরেজের ভেরিয়েন্টের কথা বলি, সেক্ষেত্রে ফোনটা 4GB 64GB এবং 4GB 256GB আপ টু 512GB পর্যন্ত হয়। তবে আমার হাতের ভেরিয়েন্টটা হচ্ছে 64GB। 64GB ভেরিয়েন্টটার প্রাইস ধরা হয়েছে তাদের দোকানে অ্যারাউন্ড 26 to 27। আর আপনারা যদি 256GB কিনতে চান, সেক্ষেত্রে সেটার দাম পড়বে 29 to 30K। তো ফোনটার আমরা পারফরমেন্সের স্পেসিফিকেশন বাদ দিয়ে যদি আমরা একটু ডে টু ডে লাইফ ইউজেসের কথা বলি, যেহেতু ফোনটাতে A12 বায়োনিক চিপ ব্যবহার করেছে, সেক্ষেত্রে আপনি একেবারে ডেইলি ড্রাইভারে ফোনটি একেবারে যদি হেভি ইউজও করেন, সেক্ষেত্রে ফোনটাতে কোনো ধরনের হ্যাং ল্যাগ পাবেন না। যেহেতু আমি ফোনটা বিগত কয়েকদিন যাবত ব্যবহার করতেছি, এই ফোনটাতে কোনো রকম আমি কোনো সমস্যা পাইনি, বা অ্যাপ ওপেনিং ক্লোজিং বা কোনো ধরনের হ্যাং অথবা ল্যাগ এর দেখা আমি পাইনি। আর ফোনটার পারফরমেন্স টেস্ট করার জন্য ফোনটা দিয়ে আমি কিছু গেম খেলেছি, লাইক সাবওয়ে সাফারি, তো এটা ইজিলি গেম খেলতে পারছিল। আর যদি পাবজির কথা বলি, পাবজিতে এটা স্মুথের সাথে এক্সট্রিম এবং সর্বোচ্চ HDR-এর সাথে স্ট্রিমে ফোনটা আপনাকে প্লেব্যাক দিতে পারবে। আর যখন ফোনটা দিয়ে আপনারা মোটামুটি 40 বা 50 মিনিট গেম খেলবেন, তখন এই ক্যামেরার সাইডে হালকা একটু গরম হয়, যেটা আসলে আমি ওভারহিটের কাতারে রাখবো না। তবে আমি এতদিন ভিডিওতে দেখেছি যে iPhone XS-এ
আসলে খুব তাড়াতাড়ি হিট জেনারেট করে গেমিং করলে। আসলে আমার ইউনিটটা এই সমস্যাটা পাইনি কোনো ধরনের হিটিং ইস্যু, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর যদি গেমিংয়ের এক্সপিরিয়েন্সের কথা বলি, পাবজিতে যদি আপনারা স্মুথের সাথে এক্সট্রিমে গেম প্লে করেন তো সেক্ষেত্রে ফোনটাতে কোনো রকম হ্যাং পাবেন না। আর ফোনটা দিয়ে যদি আপনারা রেগুলার কোনো কাজবাজ করতে চান সেক্ষেত্রে এইটার পারফরমেন্স নিয়ে কোনো অসুবিধা হবে না। আগামী 2-3 বছর এইটার প্রসেসর দিয়ে আপনারা ইজিলি চালিয়ে দিতে পারবেন। কারণ যেহেতু আসলে আইফোন এক্সএসটা এটা হয়তো যারা কিনবেন তারা হয়তো নতুন আইফোনে শিফট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা একেবারে এটা দিয়ে আরও ইজিলি 2-3 বছর ফোনটা ব্যবহার করতে পারবেন। সো এটাই ছিল মোটামুটি ফোনটার পারফরমেন্স দিক। তো পারফরমেন্সের দিক থেকে যদি আপনারা এই ফোনটা কিনেন সেক্ষেত্রে আপনারা একেবারে ফুললি স্যাটিসফাই থাকবেন, কোনো রকম কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না। এইটা আমি একেবারেই আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো তাহলে এটাই ছিল ফোনটার পারফরমেন্সের দিক। পারফরমেন্সে যদি আপনারা এটাকে রেটিং করতে হয় সেক্ষেত্রে ফোনটাকে আমি 10-এর ভিতরে 7.5 দেব। আচ্ছা, এত শত জিনিসকে পাওয়ার দেওয়ার জন্য ফোনটায় ব্যবহার করা হয়েছে 2658 mAh একটি ব্যাটারি, যেটা কিন্তু আসলে সংখ্যায় খুবই কম। আর 2628 mAh ব্যাটারি দিয়ে যদি আমরা ব্যাটারি ব্যাকআপের কথা বলি সেক্ষেত্রে ফোনটা দিয়ে আপনারা স্ক্রিন অন টাইম পেয়েছি 4.5 থেকে 5 ঘন্টা, যেটা আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে কারণ ফোনটার বর্তমানে ব্যাটারি হেলথ আছে 85%। তো যেহেতু 85% ব্যাটারি হেলথ আছে তো সেক্ষেত্রে এটা দিয়ে আমরা ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো পেয়েছি। আর আপনারা যদি ফোনগুলোতে 85% উপরে কিনেন সেক্ষেত্রে ওই ফোনগুলোতেও ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন। আর যদি এখন আমরা ব্যাটারি ইউজেসের কথা বলি ডে টু ডে লাইফে, সো ফোনটা দিয়ে যদি আপনারা 1 ঘন্টা ফেসবুক ব্যবহার করেন সেক্ষেত্রে মোটামুটি 16 থেকে 17%-এর মতো ড্রপ করবে। আর 1 ঘন্টা ইনস্টাগ্রামে যদি আপনারা রিলস দেখেন সেক্ষেত্রে 17 থেকে 19% যাবে। আর এই ফোনটা যদি আমরা গেমিংয়ের কথা বলি, ফোনটা দিয়ে যদি আপনারা 0 to 100%-এ যদি পাবজি টেস্ট করেছি, সেখানে 0 to 100% চার্জ দিতে মোটামুটি সময় লেগেছে 3 ঘন্টা 20 থেকে 3 ঘন্টা 40 মিনিট। সো যেহেতু ফোনটা 85% ব্যাটারি হেলথ আছে তো সেক্ষেত্রে এই ফোনটা দিয়ে আসলে ব্যাটারিটা আমি কোনো লেভেলে প্যারা খাইনি। আর ফোনটাতে থাকছে 15 ওয়াটের চার্জার, যেটা দিয়ে যদি আপনারা পিডি চার্জ দেন তো সেক্ষেত্রে 1 ঘন্টা 20 কি 30 মিনিটের মতো সময় লাগবে, যেটা আমার কাছে আসলে একটু বেশি মনে হয়েছে। সো ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে ওভারঅল এটার একটু ভালো মনে হয়েছে যেহেতু ফোনটাতে 85% ব্যাটারি হেলথ আছে। সো আপনারা যদি এই ফোনগুলো কিনেন 85 অথবা 87-এর ভিতরে কেনার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি এক্সপিরিয়েন্সটা অনেকটাই ভালো পাবেন। আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের আইফোন এক্সএসের আজকের একটা ফুল রিভিউ। তো যেহেতু আমি বিগত কয়েকদিন যাবত ফোনটা ব্যবহার করেছি আপনাদের সাথে সেইটা শেয়ার করলাম। আর এখানে আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে ভিডিওটায়, তো সেক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এই ফোনটা আমি আসলে বেশি দিন ব্যবহার করার সুবিধাটা পাইনি। সো আমি যদি ফোনটা বেশি দিন ব্যবহার করতে পারতাম সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটা ভালো সার্ভিস দিতে পারতাম। তো আশা করি পরবর্তীতে যদি আমি আবার কখনো এই ফোনটার রিভিউ করি সেক্ষেত্রে আপনাদেরকে একটা আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো তাহলে আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করে দিতে চাচ্ছি। পরবর্তী ভিডিওটা আমরা কোন ফোনটা নিয়ে করব সেটা চাইলে আপনারা কমেন্ট সেকশনে মেক শেয়ার করতে পারেন। সো তাহলে আজকের মতো আমি রাফি এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।